ফ্যামিলির সবাইকে ছেড়ে কানাডাতে চলে আসলাম। আমার ঢাকা টু টরন্টো বিমান বাংলাদেশের 20 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং এয়ারপোর্টে আমার ফ্যামিলির সঙ্গে কাটানো একদমই লাস্ট কিছু মোমেন্ট শেয়ার করব আমার আজকের ব্লগে। ঠিক সেই ছোট্টবেলা থেকে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, আর আজকে যখন দিনটা চলে আসলো তখন কেন জানি না মনের মধ্যে কোথাও ভালো লাগার চাইতে খারাপ লাগাটাই বেশি কাজ করছিল। ইভেন আরো 3 মাস আগে যখন আমি আমার ভিসার অ্যাপ্রুভালটা পাই না, মনে হচ্ছিল সময় যেন শেষ হতেই যাচ্ছে না। কবে আসবে সেদিন যেদিন কিনা আমি সবাইকে রেখে উড়াল দিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবারও ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হলাম। আমার অপেক্ষার প্রহর শেষ করে কাঙ্ক্ষিত দিনটা চলেই আসলো। এই দিনটাকে ঘিরে আমার কত পরিকল্পনা ছিল এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছুই আমি সহি সালামতে সম্পন্ন করেছি। এয়ারপোর্ট টার্মিনালের দিকে গাড়িটা যত এগিয়ে যাচ্ছিল মনের মধ্যে কোথায় যেন অনেক বেশি খারাপ লাগছিল। Well, I used to be the so-called strong, independent, eldest daughter of my family. এই জন্য সবার আমাকে নিয়ে অনেক বেশি হোপ এবং অনেক স্বপ্ন আছে। And I just can't disappoint my people. That's why I had no other option other than being strong. এই তো এক এক করে আমরা সবাই এয়ারপোর্টে চলে এসেছি। যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখোনি, আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব আগে প্রিভিয়াস ব্লগটা দেখে আসার জন্য। Otherwise you won't be able to relate with me in this vlog. আমার ফ্লাইট ছিল রাত 3:40 and আমরা রাত 11:30টার সময় বাসা থেকে রওনা দিয়েছি। আর আমার বাসা থেকে এয়ারপোর্টে আসতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে। ইচ্ছে করে হাতে একটু সময় নিয়ে বের হয়েছি যেন এয়ারপোর্টে এসে আমরা একটু সময় থাকতে পারি। আর এখানে হচ্ছে আমার ছোট্ট ভাই মাহদি বাবু সবাইকে পাপ্পি দেওয়ার সেশন চলছে। লিটারেলি এক এক করে সবাই আমরা চলে এসেছি মাহদির কাছ থেকে চুমু নেওয়ার জন্য। আর আমার ভাইটাও কোনো রকমের বিরক্ত ছাড়াই সবাইকে আদর করেই যাচ্ছে। আমি খুব আগে থেকে ডিটারমাইন্ড ছিলাম যে নো ম্যাটার হোয়াট আমি কান্না করব না। ডোন্ট ক্রাই ইন ফ্রন্ট অফ পিপল আমার হয় না ব্যাপারটা, কজ আই এম রিয়েলি ব্যাড এট এক্সপ্রেসিং মাই ফিলিং। স্টিল আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম না যে বিদায় বেলায় ওদের সবার মন খারাপ হয়ে যাক আমার কান্না দেখে। আমি ফার্স্ট থেকে খুব ট্রাই করছিলাম জলি মাইন্ডে থাকার জন্য, নিজেকে কন্ট্রোল করার জন্য। আমি চাচ্ছিলাম আমি হাসি মুখে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাবো। এয়ারপোর্টে এসে আমি সবার সঙ্গে পিকচার্স ক্লিক করা স্টার্ট করি যেন আমরা সবাই হাসি খুশি থাকতে পারি। কিন্তু এই যে দেখো এক এক করে আমার বোনগুলো কান্না করা স্টার্ট করে দিয়েছে। ওদের কান্না দেখে কি আর নিজেকে কন্ট্রোল রাখা যায় বলো? স্টিল নাও আই ওয়াজ ট্রাইং সো হার্ড নট টু ক্রাই ইন ফ্রন্ট অফ দেম। আর এই যে হচ্ছে আমার ছোট্ট বোন সাইদু, গতকালকে থেকে ট্রাই করছে সবাইকে বিভিন্ন রকমের ইমোশনাল কথা বলে কান্না করানোর জন্য। এয়ারপোর্টে এসে কিন্তু আমার ছোট্ট বোনটাই সবার আগে কান্না করা স্টার্ট করে দিয়েছে। এন্ড আই ওয়াজ জাস্ট ট্রাইং টু কনসোল হার যে কান্না করো না, আমি আবার তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। তুরসা, মাইশা ওরা সবাই কান্না করা স্টার্ট করে দিয়েছে। আমি উল্টো ওদেরকে বোঝাচ্ছিলাম যে এটা কোনো ব্যাপার না, আমি তো আবার চলে আসবো, আমি তো শুধুমাত্র স্টাডির জন্য যাচ্ছি। যেহেতু লাস্ট অনেকটা মাস ধরে আমরা সৌদি আরবে ছিলাম, আমি লিটারেলি মাত্র 12 দিন আগে বাংলাদেশে এসেছি। আর বাংলাদেশ আসার 12 দিন পরে আমি আবারও চলে যাচ্ছি। এই জন্য আসলে আমি আমার পরিবারের সঙ্গে কাটানোর জন্য খুব বেশি সময় পাইনি, তাই জন্য ওরা আরো বেশি মন খারাপ করছিল। যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, মাহাদি ডিস্টার্ব করছে, দ্যাটস ওয়াই ইতি আমি এখন মাহাদিকে নিয়ে চলে যাবে বাসায়। আর আমাকে বিদায় দিতে গিয়ে ইতি আমিও কান্না করছিল। আর আমার যে কেমন লাগছিল সেটা আসলে আমি হয়তো বা এখনো ব্লগেও বলে বোঝাতে পারবো না। কিছু ব্যাপার থাকে না যে আমরা যতই বলি না কেন এটা আসলে মুখে বলে ওয়ার্ডে এক্সপ্রেস করে বোঝানো কখনোই সম্ভব হয় না। আমার ভাইটা এয়ারপোর্টে এসে খেলা করছিল, ও একদম বোনের মতো হয়েছে। নিজের খারাপ লাগাটা আসলে তেমন ভাবে এক্সপ্রেস করতে পারে না আমার ভাইটা। বোন যে ওকে ছেড়ে কত দূরে চলে যাচ্ছে ও ঠিকই এটা রিয়েলাইজ করতে পারছে, বাট ও কিভাবে কি করবে, এখন ওর কি করা উচিত ও বুঝে উঠতে পারছে না। কিভাবে যেন 1 ঘন্টা চলে গেল, অলরেডি এখন 12:40 বেজে গিয়েছে। আমার হাতে আর খুব বেশি সময় নেই, আমাকে এখন চেক ইনে চলে যেতে হবে। এই সম্পূর্ণটা সময় আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোলে রাখতে ট্রাই করেছি, কিন্তু বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় যখন বাবা কান্না করে ফেললো তখন আসলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। অন্যান্য সময় তো দেখা যায় আমি, মামুনি, বাবা, আয়ান আমরা একসঙ্গে ফ্লাই করি, আমরা একসঙ্গে ইমিগ্রেশন ক্রস করি। আর দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট আই হ্যাভ রিয়েলাইজড যে এই বাকি পথটুকু আমাকে একাই যেতে হবে। আমি মামুনি বাবাকে এখন আমার সঙ্গে পাবো না। আমার ভিসা হয়েছে শোনার পর থেকে মামুনি বাবার অনেক বেশি মন খারাপ। লিটারেলি বাবা তো আমাকে 2 দিন আগেও বলছিল মামুনি ভিসা হয়েছে তো কোনো ব্যাপার না, তুমি চাইলে এখনো তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো, বাংলাদেশে থেকে যেতে পারো। তবে ওই যে প্রথমেই বললাম, আই হ্যাড নো আদার অপশন আদার দ্যান বিং স্ট্রং।
ওদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি লাগেজ কিনে চলে এসেছি। আজকে এয়ারপোর্টে ভালোই ভিড় ছিল এন্ড এই জন্য আমাকে অনেকটা টাইম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ব্যাগ চেক ইন কমপ্লিট করে আমি আবারও গেটের সামনে চলে আসি, যদি আমার আর বের হওয়ার পারমিশন ছিল না। আমার ভাইটা কত সুন্দর করে আমাকে বাই বাই বলেছে। তোমরা সবাই মন দিয়ে দোয়া করো আমার ছোট্ট ভাইটার জন্য, ও যেন আমাকে ছাড়াও সবসময় এরকম ভাবে হাসি খুশি সুন্দর থাকে। আমার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ মোমেন্টটা মামুনি বাবা, তারপর আমার কাজিনরা, খালামুনিরা সবাই একসঙ্গে বাইরে দাঁড়িয়েছিল। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ওদেরকে কল দিয়ে কনফার্ম করেছি, তারপরে ওরা বাসায় গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। ইমিগ্রেশনে খুব একটা হ্যাসেল ফেস করতে হয়নি আমাকে, খুব ইজি এক দুটা কোশ্চেন করেছে। তো বাংলাদেশ ইমিগ্রেশন ইউজুয়ালি স্মুথই হয়। এর মাঝে আসলে আমার খুব বেশি একটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কজ আমি অনেকটা রাশের মধ্যেই ছিলাম, যদিও আমার হাতে এনাফ টাইম ছিল। এই তো প্লেনে চলে এসেছি আমরা, কিন্তু লাইফে প্রথমবারের মতো আমি এত লং জার্নি করছি। ইউজুয়ালি কেএসিতে যাওয়ার টাইমে 5 to 7 আওয়ার্স ফ্লাইট থাকে এন্ড ওটা আমি খুবই ইউজ টু হয়ে গিয়েছি। তবে আজকে ঢাকা টু টরন্টো কিন্তু আমার 20 ঘন্টার ফ্লাইট। 20টা ঘন্টা যে কিভাবে একা একা কাটাবো এটা নিয়ে আমি আসলে খুবই টেন্স ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতোই সম্পন্ন হয়েছে। অলরেডি আমরা ফ্লাই করে দিয়েছি। আমার মামুনি বাবা, আমার ছোট্ট ভাই, আমার পরিবারের সবাইকে রেখে কত দূরে চলে যাচ্ছি। স্টিল আই নো আই হ্যাভ টু স্টে স্ট্রং, কজ ফ্রম নাও অন আই হ্যাভ টু ডিল উইথ এভরিথিং বাই মাই ওন সেলফ। আর ফ্লাইটে মন খারাপ হলে আমার প্রথম কাজ হচ্ছে ঘুমিয়ে পড়া। ঠিক আজকেও কিন্তু আমি সেম কাজটাই করেছি। বিমান থেকে আমাদেরকে ছোট্ট একটা পাউচ দেওয়া হয়েছিল, যেটার মধ্যে সক ছিল, স্লিপিং মাস্ক, তারপর ব্রাশ, পেস্ট এবং ইয়ারফোন দেওয়া ছিল। মিনিটসের মতো একটা ন্যাপ নেওয়ার পরে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হয় এন্ড ব্রেকফাস্টের খাবারটা খুব ভালো ছিল। পাকোড়া, নুডলস, চিকেন এবং সেই সঙ্গে কেক, ব্রেড, ওয়াটার এন্ড জুস প্রোভাইড করা হয়েছিল আমাদেরকে। ব্রেকফাস্ট করে আমি ঘুমিয়ে পড়ি। প্রায় 3 to 4 আওয়ার্স এর মতো ঘুমানো হয়েছে। ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি রিয়াদ ক্রস করে ফেলেছি। কেন জানি না এই মোমেন্টটাতে আমার আরো বেশি খারাপ লাগছিল। আই এম জাস্ট ইন লাভ উইথ রিয়াদ, দ্য প্লেস আই ইউজড টু লিভ ইন। তবে এখন অলরেডি রিয়াদ ক্রস করে ফেলেছি, আমরা ইস্তানবুলের কাছাকাছি চলে এসেছি। যদিও আমার ঢাকা টু টরন্টো ডিরেক্ট ফ্লাইট, তবে 1.5 আওয়ার মতো ইস্তানবুলে হোল্ড করা হবে। দেন উই আর গোনা স্টার্ট ফ্লাইং এগেইন। তারপর আমাদেরকে লাঞ্চটাও প্রোভাইড করা হয়েছে। লাঞ্চের মেইন ডিশে খিচুড়ি, চিকেন কারি এন্ড অমলেট ছিল। এয়ারলাইন্স এর খাবার নিয়ে আসলে কখনোই আমার কোনো কমপ্লেন ছিল না। আই জাস্ট লাভ দেয়ার ফুড অ্যাজ অলওয়েজ। আজকের খাবারগুলো বেশ মজা ছিল মাশাআল্লাহ। এন্ড দেন এই তো আমরা কিন্তু একদম ইস্তানবুলের কাছাকাছি চলে এসেছি। অল্প কিছু সময়ের মধ্যে আমরা ল্যান্ড করবো ইনশাআল্লাহ। 20 আওয়ার্স ফ্লাইটে থাকতে হবে শুনে যেমনটা ভয় পাচ্ছিলাম, আসলে তেমন কোনো কিছুই হয়নি। কজ ফ্লাইটের মোস্ট অফ দ্য টাইমই আমি ঘুমিয়ে কাটি, আর যেটুকু সময় জেগেছিলাম সেটুকু সময় আসলে আকাশ দেখতে দেখতেই কেটে যায়। ফ্লাইটে যদিও আমি অনেক এনজয় করি, বাট এবার যেহেতু ফ্যামিলির সবাইকে রেখে একদম একা চলে যাচ্ছি, এবার আসলে আকাশ দেখে, মেঘ দেখেও মন খারাপ লাগছিল। ইস্তানবুলে খুব সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার মতো হোল্ড করা হয়েছে, বাট ওই টাইমটাতে আমি ঘুমিয়েছিলাম। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি মানে ঠিক প্রপার কতটুকু সময় ছিল এক্সাক্ট টাইমটা শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, বাট এটা 1 থেকে 1.5 ঘন্টার মাঝামাঝি ছিল টাইমটুকু। আর আওয়াজ সুইং ইউ অল মাই হেনা, দেখো কি সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। কোনো ফ্লাইটে আসলে আমি মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করি এন্ড আমাকে আমার কাজিন মেহেদি দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এদিকে রোদের আলোতে আমার রিংটাও অনেক সুন্দর লাগছিল। সময় মেহেদির ভিডিও ক্লিপস নিলাম, তারপর রিংটা নিয়ে খেলা করলাম। এখন আসলে আর ঘুম আসতে চাচ্ছিল না, কজ আমি ঢাকা টু ইস্তানবুল পুরো ফ্লাইটটাতেই মানে সম্পূর্ণ সময়টাই হয়তোবা ঘুমিয়েছি। এখন আর একদমই ঘুম আসছিল না। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে অলরেডি কিন্তু রওনা করেই দিয়েছি। ইস্তানবুল থেকে টরন্টো পৌঁছাতে আমাদের প্রায় 9 থেকে 9.5 ঘন্টার মতো সময় লাগবে। তারপর আমি আবারও একটু ঘুমিয়ে যাই এন্ড ঘুম থেকে ওঠার পর আমাদেরকে আবারও ফুড সার্ভ করা হয়। এবার আমি বিফ নিয়েছিলাম, যদিও চিকেন আমার মোস্ট ফেভারিট, বাট মনে হলো যে একটু বিফটাও ট্রাই করে দেখা যাক। সোলো ট্রাভেলিং এর সময় আমি সবচেয়ে বেশি টেনসড থাকি যে আমার পাশের সিটে কে বসবে এই ব্যাপারটা নিয়ে। যখন মামুনি বাবার সঙ্গে ফ্লাই করি তখন তো আসলে এই টেনশনটা করতে হয় না, বাট সোলো ফ্লাইটে এটা আমার খুবই বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতবার আমি সোলো ফ্লাইট করেছি, এবারে মামুনি বাবা আগে থেকে এনশিওর করেছে যেন আমি উইন্ডো সাইডে সিট পাই এন্ড লাকিলি প্রত্যেকবারই আলহামদুলিল্লাহ আমার পাশে কোনো ফ্যামিলি বসে। যেমন আজকে হচ্ছে একজন নেপালি স্টুডেন্ট বসেছিল, হার নেম ওয়াজ সোবিয়া, শি ওয়াজ সো সুইট। যদিও আমার চাইতেও বেশি ইন্ট্রোভার্ট ছিল, বাট স্টিল আমরা কিছু সময় গল্প করেছি। দেন এগেইন আমি 3 আওয়ার্স এর মতো ঘুমিয়েছি। এর মাঝে আমাদেরকে একটা স্যান্ডউইচ দেওয়া হয়েছে, যেটা কিনা আমি খাইনি, কজ ইট ওয়াজ আ ভেজিটেবল ওয়ান। 3.5 ঘন্টা না মানে কোনোভাবেই ঘুম আসছিল না, কজ অলরেডি আমি অনেকটা টাইম ঘুমিয়ে ফেলেছি। এই জন্য ভাবলাম 12 ফেল মুভিটা দেখা যায়। এই মুভিটা আমি আগেও দেখেছি, বাট আজকে মনে হলো যে আজকের ফ্লাইটে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা মুভি হবে আমার জন্য। এরকম ইন্সপিরেশনাল মোটিভেশনাল মুভি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।
While I was watching this movie, from somewhere I was getting hope to start my new life. এর আগেও যখন আমি ফার্স্ট টাইম মুভিটা দেখেছি আমি খুবই মোটিভেটেড হয়েছিলাম মুভিটা দেখে। আজকে যখন 12 ফেল মুভিটা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে আমি নতুন করে হোপ খুঁজে পাচ্ছি, নতুন করে মোটিভেটেড হচ্ছি আবার। আজকে এই মুভিটা দেখার সময় আমি নতুন করে এই লেসনটা শিখতে পেরেছি। No matter what happens to our life or where life takes us, we should never lose our hopes and give up, cause giving up is never an option. And lastly, যখন কিনা মানুষ IAS অফিসার হয়ে ওর প্যারেন্টস কে কল দিচ্ছিল, it has just melted my heart just like the first time. মুভি শেষ হতে না হতে আমাদেরকে আবার ব্রেকফাস্ট সার্ভ করা হলো। টু বি অনেস্ট, এই লাস্ট মিলটা আমার কাছে ভালো লাগেনি, বাট চিকেনটা ভালো ছিল। এন্ড দেন খাওয়া দাওয়া শেষে ল্যান্ড করার ঠিক 1 ঘন্টা আগে আমি লেটার গুলো ওপেন করি। এই লেটার গুলো আমার ফ্রেন্ড মিহা, মাইশা এবং কাজী আমাকে দিয়েছিল যেন আমি ফ্লাইটে বসে পড়তে পারি। স্টার্টেড উইথ মিহাস লেটার এন্ড তারপর আমি মাইশা এন্ড কাজীর লেটারটাও পড়ি। লেটার গুলো পড়ার সময় অবভিয়াসলি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কজ ওরা আমাদের বেশ কিছু মেমোরিজ এর কথা লিখেছে এখানে। অলসো আই রিয়েলাইজ দ্যাট যে আমি লাইফে কোনো কিছু পাই কিংবা না পাই, লিস্ট খুব ভালো মনের কিছু ভালো ফ্রেন্ড অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন ব্লগের লাস্ট মোমেন্টে আমি আর ইমোশনাল হতে চাচ্ছি না। আই জাস্ট ওয়ান্না সে টু ইউ অল দ্যাট আই লাভ ইউ গাইস। এই তো আমরা টরন্টোর কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা ল্যান্ড করবো ইনশাল্লাহ। এই মোমেন্টটাতে আসলে বিভিন্ন রকমের থটস আসছিল মাথায়। একই তো ফ্যামিলির সবাইকে রেখে চলে এসেছি, এখানে একটু কষ্ট লাগছিল। এট দ্য সেম টাইম আই ওয়াজ সো এক্সাইটেড টুয়ার্ডস মাই নিউ জার্নি। সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখেছি এই দিনটার জন্য। আগে যখন ছোটবেলায় শুনতাম যে কেউ দেশের বাইরে পড়তে গিয়েছে, তখন আমার কাছে মনে হতো যে ইনশাল্লাহ বড় হয়ে আমিও একদিন যাব, আমিও বড়দের মতো দেশের বাইরে পড়াশোনা করব। এগুলো ভাবতে ভাবতে আসলে নিজে যে কখন বড় হয়ে গিয়েছে এটা আসলে আমি নিজেও বুঝে উঠতে পারিনি, স্টিল আমি বুঝতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে যে কত দোয়া করেছি এই দিনটার জন্য, এটা আসলে আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। ফ্যামিলির সবার জন্য মন খারাপ হচ্ছে, তবুও না লাইফ নিয়ে কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ। কারণ আমি আমার আল্লাহর কাছে ঠিক যেভাবে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে আমার স্বপ্নগুলো পূরণ করছেন। আর ওই যে একটা কথা আছে না যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিতে শুরু করবে তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমার কাছেও ঠিক এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ল্যান্ড করার আগ মুহূর্তে যখন প্লেন থেকে টরন্টো শহরটা দেখছিলাম তখন আসলে বিশ্বাস হচ্ছিল না আমি চলে এসেছি আমার স্বপ্নের শহরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডও করে ফেলেছি। এন্ড নাও স্টার্টস দ্য রিয়েল জার্নি। আমি আবারও বলছি, প্লিজ তোমরা সবাই মন থেকে দোয়া করে দিও আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আগামীর রাস্তা সহজ করে দেন, সবকিছু যেন আমার জন্য ইজি করে দেন। অ্যাজ ইট ওয়াজন্ট মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট, দ্যাটস ওয়াই আমার কাছে প্রসিডিউর গুলো নোন ছিল। আর আলহামদুলিল্লাহ আমি সবকিছু প্রপারলি কমপ্লিট করতে পেরেছি। এটি হচ্ছে কাস্টমস এর কিছু কোশ্চেন ছিল এন্ড আমাদের পাসপোর্ট স্ক্যানিং করতে হয়েছে। এন্ড দেন আই হ্যাড টু গো থ্রু দ্য ইমিগ্রেশন প্রসিডিউর। ইমিগ্রেশনে আমাকে মোটামুটি বেশ কয়েকটা কোশ্চেন করা হয়েছে, অলমোস্ট 5 to 7 মিনিটস এর মতো ছিল। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা কোশ্চেনই প্রপারলি অ্যান্সার করতে পেরেছি। এন্ড দেন ইমিগ্রেশন থেকে আমাকে স্টাডি পারমিটটা দিয়ে দেওয়া হলো। সো ইয়া, ফ্রম নাও ইউ ক্যান কল মি অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ইমিগ্রেশন কমপ্লিট করে আমি আমার লাগেজগুলো কালেক্ট করে ফেলেছি। লাগেজ কালেক্ট করতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। এন্ড দেন আমি বাসায় কল দিয়ে মামুনি বাবার সঙ্গে কথা বলি, খালামুনি সবার সঙ্গে কথা বলছিলাম। ভিডিওটা হচ্ছে মামুনিরা যখন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল তখন আমার কাজিন মাইশা করে সেন্ড করেছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ মাইশা ফর দিস ভিডিও। এইভাবেই আমার ঢাকা টু টরন্টো জার্নিটা শেষ হলো, বাট আমার রিয়েল জার্নি ঠিক এখন থেকেই শুরু হচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি হোপিং আই এম গোনা হ্যাভ ইউ গাইস উইথ মি থ্রু মাই হোল জার্নি। অ্যান্ড প্লিজ কিপ মি অ্যান্ড মাই ফ্যামিলি ইন ইউর দোয়া। আই এম গোনা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।